আমরা সবাই ভোট কেন্দ্রে গিয়েছিলাম। গণভোটে হাকে জয়যুক্ত করে বাংলাদেশের মানুষ দিয়েছিল। সংস্কারকে ব্যাহত করার প্রচেষ্টা চলছে। আল্লাহর রাস্তায় আপনারা জনগণ যে ম্যান্ডেট দিয়েছে সংস্কারের পক্ষে, জনগণের বিরুদ্ধে যাবেন না। যদি জনগণের বিরুদ্ধে যান সেটা শহীদ জিয়ার আদর্শ হতে পারে না। বাংলাদেশের সারা তরুণ সমাজ অপেক্ষায় আছে। আমরা রাজপথে নামতে প্রস্তুত আছি, কিন্তু আপনাদেরকে সময় দিচ্ছি। আমরা সবাই কিসের পক্ষে ছিলাম? আমরা হ্যাঁ পক্ষে ভোট দিয়ে গণভোটকে জয়যুক্ত করেছি, কিন্তু সেই গণভোটের গণরায়কে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। গণভোটের বৈধতাকে প্রশ্ন করা হচ্ছে আদালতে। আমরা কি সেটা মানবো না। যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয় তাহলে আমাদেরকেও রাজপথে যেতে হবে। কথা খুবই পরিষ্কার। আমরা জুলাইয়ের মতো স্লোগান দিতে চাই না হাইকোর্ট না রাজপথ, কিন্তু এই স্লোগান দিতে আমাদেরকে বাধ্য করবেন না। বাংলাদেশের জনগণ যারা গণভোটে হ্যাঁ ভোটকে বিজয়ী করেছে তারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজনে রাজপথে নামতে প্রস্তুত আছে। সবাই নজর ইরানের যুদ্ধের দিকে। এদিকে আবার দেশের ভিতরে আরেকটা যুদ্ধ শুরু হতে যাচ্ছে। জুলাই সনদ এই মুহূর্তে কেন অবৈধ হবে না এটার জবাব চাইছে আদালত। আরে ব্যাপারটা কেমন হয়ে গেল না? চোরের কয় চুরি কর, গৃহস্থের কয় সজাগ থাক। ওনারা তো বললো আমরা জুলাইয়ের সাথে আছি। ওদিকে আবার দেখেন ওনাদের পক্ষ হইয়া আইনি লড়াইতে নেমে গেছে জুলাই সনদকে অবৈধ ঘোষণা করার জন্য। কেমন হয়ে গেল ব্যাপারটা, তাই না? এখন কি হবে? এখন আপনারা পত্রপত্রিকা যা দেখবেন, এখন সবাই বলতেছেন জুলাই জাতীয় সনদ যদি বাতিল হয়ে যায়, মানে না মানা হয়, বা গণভোটকে যদি না মানা হয়, তাহলে জাতীয় সংসদের যে নির্বাচন হয়েছে এটাও তো মানা হবে না। তাহলে ওই নির্বাচন অবৈধ। যদি জুলাই সনদ অবৈধ হয়, যদি গণভোট অবৈধ হয়, তাহলে যে নির্বাচন হয়েছে সেইটাই। যে ভাবনা সেই কাজই হতে চলেছে। সম্ভবত জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট দুইটাই আদালতের আদেশে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনার দিকেই এগোচ্ছে সমস্ত ঘটনা। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না থাকে, 30টি কনসেনসাসের ভিত্তিতে সংস্কার প্রস্তাব না থাকে, গণভোটের প্রশ্ন অবৈধ হয়, শেষ পর্যন্ত নির্বাচন থাকে, সরকার থাকে, নিজের গদি থাকে, সরকার এই সংস্কার প্রস্তাবকে পার্লামেন্টকে বাইপাস করে কোর্টের মাধ্যমে সেটেল করে এক ধরনের স্থিতাবস্থা বা এক ধরনের সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করছেন। 5ই আগস্টের পরে যে সংস্কার কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই উদ্যোগটাকে রাজনৈতিক মতকের বাইরে নিয়ে এসে আদালতের সাবজেক্ট ম্যাটার বানানো হলো। হয়তো এটাই বিএনপির চাওয়া ছিল, কিন্তু এই বিষয়টি নিয়ে স্পষ্ট প্রশ্ন তুলেছেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। শিশির মনির অত্যন্ত ক্ষুব্ধ এবং লজিক্যাল একটি প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, যারা গণভোট বাতিলের কথা বলছেন তারা কেন জাতীয় নির্বাচন বাতিলের কথা বলছে না? তার কথা খুবই স্পষ্ট। যদি বাতিল হতেই হয়, যদি সংবিধানে নেই এই প্রশ্ন তুলে, এই ধোয়া তুলে সবকিছুই বাতিল করা যায়, তাহলে শুধু গণভোট কেন বাতিল হবে? 5 আগস্টের পর আরও 135টি অধ্যাদেশ জারি হয়েছে, সেগুলোও বাদ যাক। এমনকি যে নির্বাচনের উপর ভিত্তি করে আজ তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, সেই জাতীয় নির্বাচনও তাহলে বাতিল হয়ে যাক। আমিরে জামাতের নতুন মিশন ঘোষণা। এই মিশন স্থানীয় সরকার নির্বাচনের মিশন, এবং জামাত স্থানীয় সরকার নির্বাচনটাই খুব সিরিয়াসলি নিচ্ছে। এই জায়গায় এবার আর জামাতের সাথে বিএনপি সম্ভবত পারবে না, এবার জামাত জিতবে। বলবো যে 71 আমাদের অংশ ছিল না, বিকজ কয়েকটা বাচ্চা পোলাপান যাদের বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে কোনো আইডিয়া নাই, বাংলাদেশের কালচার সম্বন্ধে কোনো আইডিয়া নাই, তারা বলবে 71 বাদ। ববি ডার্লিং ঝরে বগমরে ফকিরের কেরামতি বারে এই কনসেপ্টে এমপি হইছেন, অর্ধেক মন্ত্রীও হইছেন। যতটুকু পাইছেন এনজয় করেন। মাওলানা মামুনুল হকের পিছনে লাগেন না, আপনি তার নখের যোগ্যও না। একজন দালাল একজন দায়ীর মোকাবেলা করতে পারে না, ও 3rd ক্লাস গ্রেডের দালাল। প্রিয় ববি ডার্লিং, আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত হতে এখন ঠিক এই মুহূর্তে যারা চলমান তথ্য জানতে ভিডিওটি অন করেছেন তাদের অনুরোধ করে বলবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কেননা আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, তাই এর সাথে ভিডিওর শুরুতে ভিডিওর যে অংশগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন, দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। তাই বলবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখে আসি। দেখার আগে বলবো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমরা মনোযোগ সহকারে দেখে আসি। সবাই নজর ইরানের যুদ্ধের দিকে। এদিকে আবার দেশের ভিতরে আরেকটা যুদ্ধ শুরু হতে যাচ্ছে। জুলাই সনদ এই মুহূর্তে কেন অবৈধ হবে না এটার জবাব চাইছে আদালত। আরে ব্যাপারটা কেমন হয়ে গেল না? চোরের কয় চুরি কর, গৃহস্থের কয় সজাগ থাক। ওনারা তো বললো আমরা জুলাইয়ের সাথে আছি। ওদিকে আবার দেখেন ওনাদের পক্ষ হইয়া আইনি লড়াইতে নেমে গেছে জুলাই সনদকে অবৈধ ঘোষণা করার জন্য। কেমন হয়ে গেল ব্যাপারটা, তাই না? সালাউদ্দিন সাহেব নিজে কি বলে দেখেন, ওনার মুখে শুনেন। তাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে এবং সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। জুলাই জাতীয় সনদের
আইনি স্বীকৃতি দিতে হবে, সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এই সমস্ত অঙ্গীকার আমরা সই করেছি এবং অঙ্গীকারাবদ্ধ হয়েছি। তার আলোকেই আমরা যা কিছু সিদ্ধান্ত নিয়ে নেব। দেখছেন, ওনার নিজের মুখই তো বললো, তাই না? এবং ওনারা সবাই কিন্তু মেনে নিছে ব্যাপারটা, এটাই আমরা জানি। কিন্তু ভিতরে ভিতরে ওই যে চোরের কয় চুরি কর, গৃহস্থের কয় সজাগ থাক, এই চোরের কয় চুরি কর, গৃহস্থের সজাগ থাক, এইটুকু আমরা জানি। কিন্তু এর পরের টুক কি আমরা জানি? না, এর পরের টুক জানি না। এর পরের টুক কি জানেন? এক চেয়ারম্যান ডাবের বাগান দেখায় এক চোরের বলতেছে, এটা রাইতের বেলা সাফ করে দে, আমারে অর্ধেক দিস, ঠিক আছে? আবার গৃহস্থেরা যায় বলছে, তোমার কিন্তু আজকে ডাব চুরি হয়ে যাবে, খুব সাবধান। মানে ভালো সাজতেছে, ওই চোরের ধরাই দিবে, সে ভালো সাজবে। গল্পটা কিন্তু এইটুকু আমরা জানি। কিন্তু আসল ঘটনা কি জানেন? ওই চোর কিন্তু একা চুরি করতে যায় নাই, দুজন গেছে। একজন ডাব গাছে উঠছে, আরেকজন লুকায়া বসে রয়েছে। যখনই ডাব গাছে উঠছে, গেছে তো আগে থেকেই জানে চোর আসবে, তাড়াতাড়ি লাঠি টাঠি নিয়ে দৌড়ে আইসা টর্চ লাইট মারছে। ওই যে গাছের মধ্যে দেখা যায় চোর, টর্চ মেরা বলতেছে নিচে নাম, নিচে নাম। চোর কি নিচে নামবে? নামে নাই। কারণ ওই যে আরেকজনরা রেখা গেছে নিচে, সে কি করছে জানেন? গৃহস্থের ঘরে যায় আগুন লাগাই দিছে, ধাও ধাও করে আগুন জ্বলা উঠছে। গৃহস্থ ঘর বাঁচাইবো না ওই ডাব বাঁচাইবো, ঘরের দিকে দৌড় দিছে। চোর নাইমা ডাবটা নিয়ে দুই ভাই, মানে চোরে চোরে খালতো ভাই, দুই ভাই হাইটা চলে গেছে। কেন কথাটা বললাম? ওই যে গৃহস্থরে যদি সজাগ থাকতে বলেন, আর এদিক দিয়ে যদি বলেন সব দিকে আমরা ঠিক আছি, আর ওদিকে যদি বলেন আদালতে যায় যে না এটা বৈধ না, তাহলে ভাই ওরকম একটা আগুন লাগাই দিয়া কেউ পার পায়া যাবে। ওই চোরের ঘটনা হবে ভাই, হ্যাঁ ওই চোরের ঘটনা হবে। আপনি এদিক দিয়ে ধরতে যাবেন, দেখবেন ওদিক দিয়ে আগুন লেগে গেছে, এরকম ঘটনা ঘটা যাইতে পারে। এটা কোনো কথা হইলো? এইভাবে আপনারা অস্বীকার যাবেন, কেউ কল্পনাই করতে পারে নাই। আসলে হয়েছে কি জানেন? ওই যে প্রথমের দিকে একটা পত্রিকার কথা আপনাদের মনে আছে, আনন্দবাজার পত্রিকা, ওই পত্রিকায় 3টা কথা লেখছিল। কিন্তু একটা ছিল এই জুলাইয়ের সাথে যারা জড়িত আছে তাদেরকে দাবাইতে হবে, দাবায় রাখতে হবে। আরেকটা ছিল আওয়ামী লীগের যারা জেলের বন্দি টন্দি আছে তাদেরকে ছাড়তে হবে এবং আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে। এরকম কিছু ইঙ্গিত টিঙ্গিত দিছে। এটা নিয়ে অনেক রকম কথাবার্তা হয়েছে চারিদিকে। আমার বিশ্বাস করতে ইচ্ছা করে নাই। কেন জানেন? যে ভাই এগুলো বানায়া টানায়া লেখে আলোচনার জন্য। কিন্তু বর্তমানে আইসা কার্যক্রমে দেখতেছি ওই কথাগুলাই তো সত্য। তখন ওগুলার গুজব মনে করছিলাম। গতকাল পর্যন্ত তো আমার ধারণা ছিল না না ওনারা এত বড় বেইমানি করতে পারে না, তাই না? এটা কি করে সম্ভব হয় বলেন? যাদের কারণে সবাই আজকে রাজনীতি করতে পারতেছে, নির্বাচন করতে পারলো, যার যার ঘরে ফেরত আসলো, তারা এখন বলতেছে জুলাই সনদ কেন অবৈধ ঘোষণা করা হবে না, সেটা নিয়ে আদালতে চলে গেছে। এখানেই শেষ না, কিন্তু এখানে শুধু ওই জুলাই সনদ না ভাই, ওই যে 30টা সংস্কার করছিল না, ওই 30টা সংস্কার কেন অবৈধ না সেটা নিয়েও কথা উঠছে। এখানে দেখেন গত সরকার যে এই সবাইকে নিয়ে, সব রাজনীতি দলকে নিয়ে যা কিছু সংস্কার করছে, এরকম 30টা সংস্কার কেন অবৈধ ঘোষণা করা হবে না? এটা বৈধ না, সোজা কথা। 4 সপ্তাহের জন্য এই সময় দিছে। এখন ধৈর্য নিতে পারেন এই 4 সপ্তাহ জুলাই সনদপত্র অবৈধ, এটা ধৈর্য নিতে পারেন। দেখেন ভাই ব্রাদার, আর 8-9 দিন পরেই তো সংসদ চালু হচ্ছে, তাই না? ওই সংসদের 8-9 দিনের জন্য অপেক্ষা করলো না, চলে গেল আইন আদালতের কাছে। এখন তো প্রশ্ন উঠতে পারে, তার মানে কি সব জায়গায় তো আপনাদের লোকজন বসায় দিচ্ছেন, আইন আদালত পাড়াও তো আপনাদের লোকজন বসায় দিচ্ছেন। এখন কি আপনারা সব নিজেদের মতো কইরা নিতে চান? মানে আপনারা তো এটা সঙ্গে না, আগে একবার বলছিলেন, এখন কি ওই কথাই ফেরত যাইতে চান? এইটাই কি আপনাদের মনের কথা? সোজাসুজি পরিষ্কার বইলা দেন না ভাই। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী আপনি সোজাসুজি বইলা দেন যে না আমরা এটা মানি না, সোজাসুজি বইলা দেন। আপনারা বলতেছেন মানেন, আবার ওদিকে আদালতে যা আর্জি করতেছেন যে এটাকে যেন অবৈধ ঘোষণা করা হয় জুলাই সনদপত্রকে। কেমন হয়ে গেল ব্যাপারটা? আমরা তো ভাই পুরাই একদম বেকুব হয়ে গেলাম এখন। হ্যাঁ ভাই ব্রাদার, একটা বার খালি চোখ বন্ধ করে হিসাব করে দেখেন, এটা কি নিজের পায়ে নিজে কুড়াল মারা না? কেন ওনারা এই বাধ্য হচ্ছে নিজের পায়ে নিজের কুড়াল মারতে? কোনো চাপ আছে কিনা এটা কিন্তু ভাবার ব্যাপার। কারণ ওনারা তো সিদ্ধান্ত নেয় অন্যের ইশারায়, এটা তো আগেই আমরা প্রমাণ পাইছি। অন্যের ইশারায় ওনারা সব সিদ্ধান্ত নেয়। এখন কি ওই ইশারাটা কি ওই দিকেই যে না এটা মানা যাবে না? তাইলে তো ভাই পুরাই প্রবলেম দাঁড়াইলো। হ্যাঁ ভাই, অনেক বড় প্রবলেম দাঁড়াইলো। বললাম না ইরানের যুদ্ধ চলতেছে, এখানেও ভাই যুদ্ধ শুরু হয়ে যাবে। কিন্তু ওই যুদ্ধ না যেটা সত্যিকারের ওই যে বন্দুক যুদ্ধ, তা না। এখানে শুরু হবে বাক যুদ্ধ, মিছিল, মিটিং, প্রতিবাদ। এটার প্রতিবাদ হবে ভাই, এটা কেউ মাইনা নিবে না। তো এত সোজা না ব্যাপারটা। এখন আপনারা যদি বলেন সবকিছুই অবৈধ, মানে জুলাই টুলাই যা কিছু হয়েছে এগুলো অবৈধ, আর বৈধ কি বর্তমান সংবিধান, সেটাই তো বৈধ, তাই না? তাহলে তো ভাই বহুত বড় প্রশ্ন চলে আসে, কি করে নির্বাচন করলেন? হ্যাঁ, কি করে নির্বাচন করলেন? আগে সংবিধান অনুযায়ী তো মহামান্য রাষ্ট্রপতি আছে, তাহলে আমাদের প্রধানমন্ত্রী কোথায়? উনাকে কেন সসম্মানে হেলিকপ্টারে উঠাইয়া দিল্লি পাঠাইছিলেন? কারা পাঠাইছিলেন? কারণ কি? অনেক রকম প্রশ্ন চলে আসে। ওই সংবিধান অনুযায়ী তো উনি আমাদের প্রধানমন্ত্রী, তাই না? ওই সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধুর ছবি তো পিছনে লাগানোর কথা সব জায়গায়, সেটা কি হচ্ছে? হচ্ছে না।
তার মানে কি সংবিধান অনুযায়ী কোনো কিছুই তো হয় নাই। সংবিধান অনুযায়ী তো নির্বাচন হওয়ার কথা 2029-এ, সেটাও তো হয় নাই। আপনারা সবকিছুই মাইনা নিলেন, আমাদের হ্যাঁ ভোটটা মাইনা নিবেন না। বাহ, কি চমৎকার আইডিয়া। 1/3 মেজরিটি পায়া ওনারা সংসদে গেছে, যা ইচ্ছা তাই করতে পারবে, এই অঙ্কেতেই ওনারা আগাইতেছে। আগায় যান ভাই, আমরাও আছি, দেখতে থাকি না কি হয়। আগায় যান ভাই ব্রাদার, আগায় যান, কোনো অসুবিধা নাই। কিন্তু জুলাইকে অস্বীকার জায়গা আপনারা কতদূর আগায় যাইতে পারবেন সেটাই এখন দেখার ব্যাপার। আমরাও দেখতে চাই মহামান্য বিচারপতি কি রায় দেয়। হ্যাঁ, দেখতে চাই মহামান্য আদালত থেকে কি রায় আসে। দেখেন, এই যে মহামান্য রাষ্ট্রপতির সিগনেচার নিয়েই কিন্তু এই নির্বাচন হয়েছে, গণভোট হয়েছে। হ্যাঁ, হ্যাঁ ভোট, না ভোট, গণভোট এবং জাতীয় ভোট, তার আগে কিন্তু এই ছুপ্পুর সাহেব সিগনেচার করছে। সবাই অনুমতি নিয়েই কিন্তু এই একসঙ্গে দুইটা ভোট হয়েছে। কারণ একটা মাইনা নিবেন আর একটা অবৈধ করে দিলে ভাই ওইটাও তো অবৈধ হয়ে যায়, বর্তমান সরকারও অবৈধ হয়ে যায়। আইনকে যদি আপনারা নিজের পক্ষে এইভাবে ব্যবহার করেন সেটা কিন্তু দৃষ্টিকটুর, দেখতে ভালো লাগবে না। গত সরকার কিন্তু এই আইনকে ব্যবহার করেই কিন্তু রাতে উঠে নিয়ে যাইতো, বন্দি করে রাখতো, গায়েব করে দিত এবং যা কিছু করছে আইন বানায়াই করছে। এবং যা কিছু করছে এই আইন আদালতকে ব্যবহার করে করছে, প্রশাসনকে ব্যবহার করে করছে, খাকি পোশাক ব্যবহার করে করছে, এই তো করছে। একই কাজ যদি আপনারা করেন তাহলে কি ভাই সুখে শান্তিতে দেশ চালাতে পারবেন? না, সুখে শান্তিতে দেশ চালাতে পারবেন না। ঈদের পরে, এটা তো সংযমের মাস, রোজার মাস, যার জন্য হয়তো সবাই চুপচাপ আছে। কিন্তু ঈদের পর কি চুপচাপ থাকবে? মনে হয় না ঈদের পর কে চুপচাপ থাকবে। আর 12 তারিখেই বোঝা যাবে সংসদে। হ্যাঁ, সংসদে প্রথম ভাষণ দেওয়ার কথা মহামান্য রাষ্ট্রপতির, দেখি না সে ভাষণ উনি দেয় কিনা এবং উনি ওই ভাষণ দিলে বিরোধী দল মাইনা নেয় কিনা। দেখেন ভাই ব্রাদার, কি মজার ব্যাপার। আদালত বলতেছে জুলাইকে সামনে রেখে যেসব সংস্কার হয়েছে এগুলা সব অবৈধ ঘোষণা করতে হবে। কেন অবৈধ না, এরকম একটা প্রশ্ন করছে আদালত। অথচ দেখেন ওনারা সরকারি দল, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেবার জন্য ওনারা ঘোষণা দিছে। দেখেন ওই সংস্কারের মধ্যে আছে তো বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিতে হবে, ওই সংস্কারের মধ্যে আছে তো। কিন্তু দেখেন মুখে মুখে বলতেছে সবই আমরা মানি, ডেপুটি স্পিকার চাইতেছে বিরোধী দল থেকে, অথচ আদালতে যায় অন্য কাহিনী। এটা ডবল ফেস হয়ে গেল না? সামনে এক কথা, পিছনে এক কথা। তার মানে কি জানেন, ওই আগের জায়গায় ফেরত যাইতে হয়। ডক্টর ইউনূস স্যার বলছিল না যে রাজনীতিবিদদেরকে আমি বুঝতে পারি না, ওনারা সামনে এক কথা পিছনে এক কথা। কাদের উদ্দেশ্যে সে কথা বলছিল আজকে সেটা আবার আয়নার মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। ভাই ব্রাদার, উনি আরেকটা কথা বলছে যেটা আমরা অনেকে জানি অনেকে জানি না। উনি কি বলছে জানেন? যে আমার মতো নোবেল আপনিও একটা পাইতে পারেন যদি চেষ্টা করেন, একটা নোবেল পাইতে পারেন। আপনি নোবেল পাইতে পারেন চেষ্টা করলে, কিন্তু চেষ্টা করেও এই দেশটা পরিচালনা করতে পারবেন না। কারণ কি জানেন, আমাদের দেশের মানুষ আলোর সন্ধান দিল সে আলোর পথে যাইতে চায় না, অন্ধকারই থাকতে চায় ভাই, অন্ধকার জগৎটাই বাইছা নিতে চায়। কারণ কি জানেন, দেশের সর্বক্ষেত্রে ভাই সব জায়গায় দুর্নীতি, সব জায়গায় দুর্নীতি। কৃষক যে ফসলটা উঠায়া আপনার হাতে তুলে দিল, আপনি যেটা ট্রাকের উপরে দিলেন, ওই ট্রাক যে ঢাকায় আসতেছে না, এই আস্তে আস্তে এটা দুর্নীতির মধ্যে পড়ে গেল। 1 টাকার মাল 10 টাকা হয়ে গেল ঢাকায় আইসা। ঠিক এইভাবেই ভাই বাজার থেকে আরম্ভ করে সচিবালয়, অফিস, আদালত, যেখানেই যাবেন না কেন দেখবেন টাকা ছাড়া আপনি কোনো কাজ আদায় করে আনতে পারবেন না। দেশের যে কোনো সেক্টরে যান, আপনি তিতাসের বিল দিতে যান, কারেন্টের বিল দিতে যান, আপনি যে কোনো জায়গায় যান না কেন, এমনকি আপনি যদি ফ্যামিলি কার্ডও আনতে যান সেখানেও টাকা দিতে হয়। হ্যাঁ ভাই, ফ্যামিলি কার্ড আনতে গেলেও টাকা দিতে হয়। এরকমই তো দেখতেছি ফেসবুকে। আর এই ফ্যামিলি কার্ড নিয়ে কি কেলেঙ্কারি হয় একটা টাইমে আপনারা বুঝতে পারবেন। আমাদের একটা হেল্পিং হ্যান্ড আছে, বাসায় ছুটা কাজ করে এবং চলে যায়, গত 2 দিন যাবত আসে না। ফোনে বলছে ফ্যামিলি কার্ড নেওয়ার জন্য দেশে চলে গেছে, কিন্তু আজকে জানাইছে 2 দিন পর আজকে জানাইছে 2 দিন লাইনে দাঁড়ায় ছিল, এখনো পায় নাই। এখন ওইটা পায়া ঢাকায় আসবে। কি করবে মানুষ বলেন? গরিব মানুষ, ওই 2,500 টাকা তার জন্য অনেক বড় অঙ্কের টাকা, সেটার জন্য ওনারা ভোটও দিছে। 100 টাকায় 500 টাকায় তারা ভোট দেয় নাই, তারা মনে করছে 2,500 করে মাসে পামু, সারা জীবনই পামু, এটা যার জন্য ভোট দিছে। এখন দেখবেন এই ফ্যামিলি কার্ড নিয়ে অনেক কাহিনী বাইরে। যাই হোক, যত কাহিনী বাইর হোক, সবচেয়ে বড় কাহিনী কোনটা জানেন? জুলাই সনদপত্র। জুলাই সনদপত্রের কাহিনী দি এন্ড কিন্তু এখনো লেখা হয় নাই, এটা সবাই মাথায় রাখেন। দি এন্ড কিন্তু লেখা হয় নাই, সমাপ্ত হয় নাই, চলমান। কোথায় যায় দি এন্ড দেখা হয় সেটা দেখার অপেক্ষায়। আমিরে জামাতের নতুন মিশন ঘোষণা। এই মিশন স্থানীয় সরকার নির্বাচনের মিশন এবং জামাত স্থানীয় সরকার নির্বাচনটাই খুব সিরিয়াসলি নিচ্ছে। এই জায়গায় এবার আর জামাতের সাথে বিএনপি সম্ভবত পারবে না, এবার জামাত জিতবে। স্থানীয় সরকার নির্বাচনে অধিকাংশ জায়গায় জামাত জিতবে, ইটস মাই প্রেডিকশন। কারণ এখানে কয়েকটা বিষয় আছে। দেখেন, প্রথম কথা হচ্ছে যে জাতীয় নির্বাচনের যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং জামাতও কিন্তু মেনে নিয়েছে। জামাতের সাথে বিএনপির বিষয়ে চুক্তি আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে যে আমরা ক্ষমতায় আসি, ইঞ্জিনিয়ারিংটা মেনে নেন। এমনকি তারেক রহমানও কিন্তু জিততে পারেনি ঢাকা 17 আসনে, এস এম খালেদুজ্জামান জিতেছে। অতএব ওখানে আমিরে জামাত এটা মেনে নিয়েছেন যে তারেক রহমানকে জিতিয়ে দেওয়া হোক, থাক, এটা নিয়ে আমরা ঝামেলা না করি, একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। তো জামাত যে শর্তে এই যে বিএনপির বিরুদ্ধে মাঠে নামে না বা নানান কিছু, এটা নানান ব্যাখ্যা আছে, তার মধ্যে একটা স্কুল হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং আছে। আন্ডারস্ট্যান্ডিং থাকা ভালো, ইটস ওভারঅল পজিটিভ।
কিন্তু আন্ডারস্ট্যান্ডিং বেশি দিন টিকবে না, এটা ভেঙে চুরে চুরমার হয়ে রাজপথে গড়াবে, এটা আমি নিশ্চিতভাবে বলছি। সে আন্ডারস্ট্যান্ডিং একটা হচ্ছে যে ক্ষমতায় বাবা আমরা আসি, ইঞ্জিনিয়ারিং হলো, ওই যে যখন ইঞ্জিনিয়ারিং স্পষ্ট হয়ে গেল, আমিরে জামাত চুপচাপ রাতে গভীর রাতে সংবাদ সম্মেলনে মেনে নিয়ে চলে গেলেন, ফলাফল মেনে নিয়ে। তো সেখানে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যে চুক্তিতে আছেন তার মধ্যে একটা হচ্ছে ঠিক আছে, এখানে অনেক মহাশক্তি ডিপ স্টেট বা অনেক বিরাট কিছু আছে, এখানে তো কিছু করার থাকলো না, কারচুপি হলেও মেনে নিতে বাধ্য হয়েছে, কারচুপির বিরুদ্ধে রাজপথে নামতে পারলাম না, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, ওইটা আমরা জিতলে ওইখানে হারাতে পারবো না, এরকম একটা কথা ছিল। তার অংশ হিসাবে আগামী স্থানীয় সরকার নির্বাচনে হয়তোবা যদি বিএনপি একদম আওয়ামী লীগের মতো হয়ে না যায় তাহলে ফেয়ার হবে, আর ফেয়ার হলে অধিকাংশ জায়গায় জামাত জিতবে। স্থানীয় সরকারের বডিগুলোর 60% জায়গায় জামাত জিতবে। বড় বড় সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকার উত্তর দক্ষিণ দুই জায়গায় একটাই জামাত জিতবে। সিলেট, খুলনা, বরিশালে হয়তো বিএনপি জিতবে, ফেয়ার ইলেকশনে জিতবে। রংপুরে জামাত জিতবে, খুলনায় জামাত জিততে পারে। সিলেটে জামাত বিএনপি কাছাকাছি, তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে, এখানে জোটের মেকানিজম বা আওয়ামী লীগ কোন দিকে ভোট দেয় এটার উপর অনেক কিছু নির্ভর করবে। এরকম আরো অনেক জায়গায় জামাত জিতবে, এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবচেয়ে বেশি হবে জামাতের। পৌরসভা মেয়র অনেক জায়গায় জামাত জিতবে, অনেক জায়গায় বিএনপি জিতবে। উপজেলা চেয়ারম্যান জামাতের বেশি হবে। তো ওভারঅল 60% জায়গায় জামাত জিতবে। ভোটের যে সমীকরণ সেটাই বলে, কারণ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোট পেয়েছিল বিএনপি, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ আলাদাভাবে নির্বাচন করবে অল্প ভোট পেলেও, তো সেখানে আওয়ামী লীগের ভোটটা পাবে না, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে ক্ষমতা আসার পর সরকারের জনপ্রিয়তা কমেছে, তারা এখন ট্যাক্স বাড়ানোর ঘোষণা দেয়, লোডশেডিং করার ঘোষণা দেয়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়ানক অবনতি, মানে একটা খারাপ একটা অবস্থা, দ্রব্যমূল্যের ভয়ানক ঊর্ধ্বগতি। এতে বিএনপির প্রতি মানুষ ক্ষুব্ধ, এবং বিএনপির যে সন্ত্রাস, চাঁদাবাজি, এগুলোতে মানুষ অতিষ্ঠ, এবং মানুষ অলরেডি আক্ষেপ করছে যে না, জামাতকেই ভোট দেওয়া উচিত ছিল। যার ফলে জামাত স্থানীয় সরকার নির্বাচনে ভালো করবে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য আমিরে জামাত অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে তার নতুন এই মিশন ঘোষণা দিয়েছেন। আমিরে জামাত বলছেন আমাদের দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, এটাকে লড়াই হিসেবে আখ্যায়িত করেছে। এর মানে স্থানীয় সরকার নির্বাচনকে জামাত খুব সিরিয়াসলি নিচ্ছে, এবং জামাতের প্রত্যেকটা ইউনিট এখন স্থানীয় সরকারের নির্বাচনের দিকে জোরালোভাবে মনোনিবেশ করছে এবং সিরিয়াসলি কাজ করছে। তারা অতি সূক্ষ্মভাবে প্রার্থী সিলেক্ট করছে, এবং জামাতের জাতীয় নির্বাচনে ভালো করার চাইতে স্থানীয় সরকার নির্বাচনে ভালো করার ইতিহাস অনেক পুরনো। জামাত বরাবরই জাতীয় নির্বাচনে চাইতে স্থানীয় সরকার নির্বাচনে ভালো করে, কারণ জাতীয় নির্বাচনে অনেক মেকানিজম থাকে, এবং জাতীয় নির্বাচনে ভালো পারফরমেন্স দেখানো কঠিন, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে যা সৎ মানুষ এটাই ভালো, আর কিছু লাগে না। স্থানীয় যা বেশি বরাদ্দ কাজটা জানা লাগে না, এমনি বৈধভাবে যে কমন বরাদ্দ পায় ওইটি যদি চুরি না করে জনগণের কাছে দেয়, এটাই জনগণ খুশি হয়। এবং জনগণ চায় আমার চেয়ারম্যান মেম্বার হবে এমন লোক যাকে আমি সুখে দুঃখে কাছে পাবো, যে টাকা খেয়ে সালিশি করবে না, যে সত্য কথা বলবে, যে সৎ রায় দিবে, যার সাথে আমি মন খুলে আমার দুঃখ শেয়ার করতে পারবো। এটা তো অনলি জামাতের মাধ্যমে সম্ভব। যার ফলে জামাতের লোকজন যেখানে স্থানীয় সরকার নির্বাচনের প্রতিনিধি নির্বাচিত হয় তারা বারবার হতেই থাকে, কারণ তারা এক টাকাও চুরি করে না। দেখা যায় যে জামাতের যিনি চেয়ারম্যান হয়েছেন, যিনি উপজেলা চেয়ারম্যান হয়েছেন, তার টাকা কমেছে, তার ইনকাম কমে, তার ইনকাম বাড়ে না। এই জন্য এমনকি 2014 সালের স্থানীয় সরকার নির্বাচনে আপনাদের মনে আছে বিএনপির চাইতে বেশি উপজেলা চেয়ারম্যান জিতেছিল, মানে ভোট বেশি পেয়েছিল জামাত বেশি, এবং প্রায় 35টার মতো উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান এগুলো জামাতের আরো বেশি ছিল। এটা সম্ভব হয়েছিল 2014 সালে সেই কঠিন সময়। আর এখন তো জামাত অনেক বড় কিছু, 14 সালের চাইতে কয়েক গুণ বড় জামাত, এখানে ভালো করবে, ডেফিনেটলি ভালো করবে। তো আমিরে জামাত এটাকে যেহেতু লড়াই হিসেবে আখ্যায়িত করেছেন, এটাকে নতুন মিশন বলা যায়, এবং জামাত এই মিশনে নেমেছে। এবং এখানে আর জাতীয় নির্বাচনে কিভাবে কি কারচুপি করে, কোন সময় ভোট ফলাফল পাল্টে দেয়, জামাতের ওভারঅল দুর্বলতা কি ছিল, এটা জামাত পর্যালোচনা করেছে। যার ফলে এবার এই ভুলগুলো জামাত করবে না, যার ফলে আরো ভালো করবে ডেফিনেটলি বাংলাদেশ। আর যদি বিএনপি ফেসিবাদ কায়েম করে, আওয়ামী লীগের মতো ভোট চুরি করে, তাহলে হিসাব আলাদা। বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন এবারে নির্বাচনে আমাদের 3টি লাভ হয়েছে। এক, এই প্রথম জামাত ইসলামের নেতৃত্বে একটি অর্থবহ ঐক্য হয়েছে। এর আগে আমরা অন্যের নেতৃত্বে ঐক্য করেছিলাম, এবার আমাদের নেতৃত্বে হয়েছে। হ্যাঁ, জামাতের নেতৃত্বে ঐক্য হয়েছে, এটাকে আপনার বলতে হবে। এটা স্বাভাবিক, চরমোনাই নাই এই জন্য জামাতের নেতৃত্ব ঐক্য হয়েছে এটা বলা যাচ্ছে না, হলে চরমোনাই বলতে না না আমাদের নেতৃত্ব হয়েছে, আমাদের 143 গ্রেড ছিল। 2, এই প্রথম আল্লাহ আমাদের প্রধান বিরোধী দলের দায়িত্ব প্রদান করেছেন। তৃতীয় লাভ হলো আমরা 6টা শক্তির বিরুদ্ধে সমান্তরাল লড়াই করেছি। 6টা শক্তি কি নাম বলছি না, 6টা শক্তি বলবো আমি: আওয়ামী লীগ, বিএনপি, ভারত, যুক্তরাষ্ট্র, মিডিয়া, ডিপ স্টেট। এই 6টা শক্তির ব্যাখ্যা নিয়ে অনেকে ফেসবুকে লেখালেখি করছেন, তা আমি বলে দিলাম। আবারও বলছি, আওয়ামী লীগ, বিএনপি, ভারত, যুক্তরাষ্ট্র, মিডিয়া, ডিপ স্টেট, এই 6 শক্তির বিরুদ্ধে জামাত লড়াই করেছে। তারপরও যা করেছে, এবং 6 শক্তি সম্মিলিত শক্তি কতটুকু তা আমরা বুঝে গেছি। অতএব এবার যেহেতু বুঝে গেছে, স্থানীয় সরকার নির্বাচনে এই 6 শক্তির ফাঁক ফোকর সব আটকে দিচ্ছে জামাত
ক্ষমতা যাবে, ক্ষমতা যাওয়ার যোগ্য। অধিকাংশ মানুষ জামাতকে পছন্দ করে, এটাই সত্য। তবে আওয়ামী ভোটের সমীকরণে বিএনপির সংখ্যাটা বেড়ে গেছে। সিলেটে একটি কমিউনিটি সেন্টারে জেলা জামাতের আয়োজিত শুরা ও কর্ম পরিষদ সদস্য শিক্ষা শিবিরে তিনি কথা বলেন। সিলেটে আবার জামাত ইফতার মাহফিলে করেছে। সেই ইফতার মাহফিলে বিএনপির যিনি সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রশাসক হিসেবে আছেন তিনিও ছিলেন। সিলেটে সবসময় একটা রাজনৈতিক ঐক্য থাকে। এখন আওয়ামী লীগ বাদে বিএনপি জামাত সবাই সেখানে ছিল। যাই হোক দর্শক, জামাত তাদের এবার নতুন মিশনে অতীতের যে কোনো সময় চাইতে ভালো করবে এবং বিএনপির চাইতে ভালো করবে। এখন কি হবে? আপনারা হয়তো এতক্ষণে খবর পেয়ে গেছেন যে জুলাই জাতীয় সনদ ও গণভোট কেন অবৈধ নয় এটা নিয়ে হাইকোর্ট রুল জারি করে দিয়েছেন আজকে। এর আগে আপনারা জানেন গত 18ই ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদ বাতিল ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে আরেকটি রিট দায়ের করা হয়েছিল। রিটে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছিল, সেটা রায় হইল আজকে। এখন ঘটনা হচ্ছে এখন কি হবে? এখন আপনারা পত্রপত্রিকা যারা দেখবেন, এখন সবাই বলতেছেন জুলাই জাতীয় সনদ যদি বাতিল হয়ে যায়, মানে না মানা হয়, বা গণভোটকে যদি না মানা হয়, তাহলে জাতীয় সংসদের যে নির্বাচন হয়েছে এটাও তো মানা হবে না। তাহলে ওই নির্বাচন অবৈধ। যদি জুলাই সনদ অবৈধ হয়, যদি গণভোট অবৈধ হয়, তাহলে যে নির্বাচন হয়েছে সেইটাই অবৈধ। আপনারা এটাও জানেন যে যারা জুলাই সনদ বাস্তবায়নের শপথ নিছেন তাদের ব্যাপারেও আদালতে মামলা হয়েছে। তারা কেন শপথ নিছেন, তাদের কেন অবৈধ ঘোষণা করা হবে না? যদিও এই মামলা কেউ করে নাই, যে টোটাল যে প্রক্রিয়াটা হয়েছে বিগত 18 মাসের সরকারের ফসল হিসাবে জাতীয় নির্বাচন, গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন সবকিছুই অবৈধ। এখন কোন দিকে যাচ্ছে দেশ, এটা নিয়ে বিভিন্ন অ্যানালিস্ট যারা আছেন তারা বিভিন্ন রকম কথাবার্তা বলছেন, এবং মানুষের মধ্যে একটা দুশ্চিন্তা চলে আসছে যে তাহলে কি এখন আপনার অপোজিশন মানে জামাত ইসলাম এবং এনসিপি কি রাস্তায় নামবে? না, সেই রাস্তাও বন্ধ, রাস্তায় আপনি নামতে পারবেন না। এই জন্য যে এটা নিয়ে সংসদে কোনো আলোচনা করা যাবে না, কারণ যে সংসদ বসতেছে 12 তারিখে আমাদের বাংলাদেশের প্রথম সংসদ অধিবেশন, ওইখানে এগুলো নিয়ে আর আলোচনা করার কোনো অবকাশ নাই। এটা যেহেতু আদালতে চলে গেছে, সেহেতু আদালত থেকে ডিসিশন আসার আগ পর্যন্ত এটা নিয়ে কোনো রকম আলোচনা করা যাবে না। এখন এই রুলের জবাব কি দিবে মন্ত্রিপরিষদ সচিব, সেটার উপরে ডিপেন্ড করবে। নিশ্চয়ই মানে বিএনপি, এনসিপি এবং জামাত ইসলাম মিলা বৈশা একটা ডিসিশন নিবে যে এই রুলের কি জবাব দেওয়া যায়। এখন কি এরা তিনজন একসাথে বসবে, না বিএনপি একাই জবাব দিবে, নাকি জামাত ইসলাম এবং এনসিপি এগুলো কিছু না করে ওয়েট করার পর তারা আন্দোলনে যাবে? সেই দিকে এখন তাকায় থাকতে হবে। এটা হওয়াতে কি হইলো, এটা হওয়াতে কি সুবিধা অসুবিধা হইলো, অ্যাডভোকেট শিশির মনির একটা ব্রিফ করছে আপনার হাইকোর্টের সামনে এই ঘটনার পর। আমরা সেটা একটু দেখি। অংশ হিসেবে আজকে রুল জারি করা হয়েছে। একটি রুল জারি করা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অসাংবিধানিক হবে না, এটি একটি রুল। আরেকটি রুল হলো সংসদ সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করানোর জন্য যে চিঠি দেওয়া হয়েছিল, ওই চিঠির দ্বিতীয় অংশ সংবিধান সংস্কার সভার সদস্য হিসেবে শপথ নেওয়াটা কেন অবৈধ হবে না, এটি আরেকটি রুল। আরেকটি রুল হলো গণভোটের সেকশন 3-এ যে 4টি প্রশ্ন দেওয়া আছে সেটি কেন অবৈধ হবে না, এটি আরেকটি পার্ট অফ দ্য রুল। আর আরেকটি হলো ওই গণভোট অধ্যাদেশে তফসিলে 30টি ঐকমত্যের ভিত্তিতে যে 30টি সংস্কার প্রস্তাব করা হয়েছিল সেটিকে কেন অবৈধ করা হবে না, এটি হলো আরেকটি। এই 4টি সেপারেট রুল জারি হয়েছে দুটো রিপিটিশনে। আমরা মনে করি 5ই আগস্টের পরে যে সংস্কার কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই উদ্যোগটাকে রাজনৈতিক এসে আদালতের সাবজেক্ট ম্যাটার বানানো হলো। অতীতেও আদালতের সাবজেক্ট ম্যাটার বানানো হয়েছে যে সমস্ত বিষয়কে, যেগুলো রাজনৈতিকভাবে সেটেল করার বিষয় ছিল, তার কোনোটারই ভালো ফলাফল আমরা দেখতে পাই না। তবে আমরা দেখতে পাচ্ছি এই রিট মামলা শুনানি করার ক্ষেত্রে এবং এই রিট মামলাটি পরিচালনা করার ক্ষেত্রে সরকারের একাংশের ডাইরেক্ট সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে। ফলে আমরা ধরে নিতে পারি যে সরকার এই সংস্কার প্রস্তাবকে পার্লামেন্টকে বাইপাস করে কোর্টের মাধ্যমে সেটেল করে এক ধরনের স্থিতাবস্থা বা এক ধরনের সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করছে। শিশির মনির মানে সমস্ত ব্যাপারটা আদালতের নিয়ম অনুযায়ী যা যা রুলস আছে সমস্ত কিছু বলতেছে। আমরা এত কিছু শোনাবার জন্য আপনাদের ধৈর্য থাকবে না। মোট কথা হলো শিশির মনিরের ভাষণ হলো এই যে রিটটা জারি করা হয়েছে সেটা সরকারের পক্ষ থেকে সরকারি দলেরই কেউ না কেউ করছে। কেন করছে? সরকার কি তাহলে এই জুলাই সনদ যে বলছিল যে আমরা সংসদে বৈশা আলোচনার সাপেক্ষে জুলাই সনদ বাস্তবায়ন কমিটি বা জুলাই সনদ বাস্তবায়ন করবো, সেটা থেকে সরে আসছে কিনা সেটাও কিন্তু মনে হচ্ছে না বন্ধুরা। কারণ দেখেন এই যে সরকার তারা অলরেডি গত পরশুদিন বলে দিছে সংসদে ডেপুটি স্পিকার নেওয়া হবে বিরোধী দল থেকে। এই ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়ার ব্যাপারটা কিন্তু এই জুলাই সনদেই আছে, এই জুলাই সনদেই ছিল। কিন্তু এর আগে কিন্তু বিএনপি বলছিল না, সংসদের ডেপুটি স্পিকার 2জন হবে, একজন হবে সরকারি দলের, একজন হবে বিরোধী দলের। সেই জায়গা থেকে তারা সরে আসছে। তারা এমনও ভাবে সরছে যে আপনারা জানেন পুলিশ হত্যা নিয়ে আলোচনা হয়েছিল যে পুলিশ হত্যার বিচার হবে, সেইটা নিয়ে অনেক লম্বা এক ডিসকাশন হয়েছে। ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন
যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কথা অনুযায়ী পুলিশ হত্যার বিচার হবে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলছেন না, আমি তো এই ধরনের কোনো কথা বলি না, আমি জানি না। তো সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। তো দর্শক, এই ভিডিওটি দেখে কি জানলেন আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে।